নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আর আজকে থেকে শুরু করছি একটা নতুন সিরিজ। সামনে যে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর এবং আবগারি কনস্টেবলের মেন্স হতে চলেছে, মূলত এইগুলোকে সামনে রেখে বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু এগুলোর হবে। তো এই সিরিজটাতে মূলত তোমরা সব রকম টপিক পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস। টোটাল 45টা এমসিকিউ রয়েছে। এছাড়া জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্সের কিছু কোশ্চেন, আর বাংলা কিছু সাহিত্যিকদের নাম, তাদের ছদ্মনাম, টোটাল জিনিস যেমন তোমাদের সিলেবাসে আছে প্রত্যেক সেকশনটা কভার করা হবে এই সিরিজের মধ্যে। তো টোটাল কোনো দিন হয়তো 45, কোনো দিন 50, কোনো দিন 60টা অবধি এমসিকিউ তোমরা এই সিরিজে পেয়ে যাবে। আর কেউ যদি পুরো প্র্যাকটিস সিরিজ হিসাবে ফলো করতে যাও, যে 30টা করে যে কোশ্চেন থাকে আবগারিতে, সেরকম প্র্যাকটিস সেট, প্রপার প্র্যাকটিস সেট করতে যাও, তার জন্য অলরেডি একটা প্লে লিস্ট কিন্তু আছে। তো আবগারি নিয়ে একটা প্লে লিস্ট আছে, তোমরা কেউ সেটা একবার প্লে লিস্ট সেকশনে দেখে নিতে পারো। আর এখানে আমরা সব টপিক কভার করে একটা মিক্স মতো সিরিজ বানাবো। আর আশা করছি এটা তোমাদের শেষ দিনে রিভিশনের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো চলো শুরু করছি আজকে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস দিয়ে। শুধুমাত্র প্রাচীন ভারতের টোটাল টপিক কভার করা হয়েছে 45টা এমসিকিউ এর মধ্যে। তো ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করছি, চলো। কোশ্চেন 1 যেটা আছে, প্রাচীন ভারতে প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামিণী, গ্রামমুখ, পাঞ্চাল অ্যান্ড বালি। তো গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিণী। আর বালি ছিল সেই সময়কার এক ধরনের ট্যাক্স ছিল বালি। আর যদি বলা হয় আর্যদের যুগে বা বৈদিক সিভিলাইজেশনে, সব ফ্যামিলি বা যে ফরমেশনটা ছিল ফ্যামিলি, সেই নিয়ে গ্রাম ছিল, গ্রাম থেকে জনপদ। এর সবথেকে স্মলেস্ট ইউনিট কি? তো সবথেকে ছোট ইউনিট ছিল ফ্যামিলি বা কুলা, যেটা অপশনে থাকবে, যেরকম নাম থাকবে। বুদ্ধচরিতের রচয়িতাকে? তো বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ, নট বুদ্ধ ঘোষ। অশ্বঘোষ হচ্ছে বুদ্ধচরিতের রচয়িতা। সেই সাথে বলতে গেলে এই লোপামুদ্রার নামটা লাপামুদ্রা হয়েছে। এটা অ্যাকচুয়ালি লোপামুদ্রা আর্লি বৈদিক যুগের একজন অন্যতম জ্ঞানী মহিষী ছিলেন লোপামুদ্রা। বসুমিত্র ছিলেন ফোর্থ যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল তার প্রেসিডেন্ট। উপনিষদের মূল বিষয়বস্তু কী? তো উপনিষদের মেইন কনসেপ্টই ছিল ফিলোসফি, দর্শন। অন্যদিকে বলতে গেলে যোগ, বলতে গেলে যোগের সাথে জড়িত পতঞ্জলি। আইন নীতির সাথে বলতে গেলে অনেকটা যে আমাদের মনু সংহিতা ছিল সেটাও আইনের সাথে জড়িত। আর যে অর্থশাস্ত্র ছিল সেটা পলিটিক্যাল বা আইনের সাথে মিক্স। যদি কখনো পলিটিক্যাল অপশন না থাকে তাহলে হয়তো আইন বলতে পারো, বাট মেনলি হচ্ছে আইনের সাথে জড়িত মনু সংহিতা, আর পলিটিক্যাল সেকশন দিয়ে জড়িত আমাদের অর্থশাস্ত্র। বাট উপনিষদ হচ্ছে দর্শন, অপশন এ। কোন মহাপুরুষের জন্ম ও মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনেই হয়েছে বলে জানা যায়? তো এই যাদের নাম আছে এদের মধ্যে গৌতম বুদ্ধর জন্ম, মৃত্যু, ইভেন ওনার এনলাইটমেন্ট, এই সবগুলো ইম্পর্টেন্ট ইভেন্টই হয়েছে পূর্ণিমার দিন। তো বুদ্ধিজম, জৈনিজমের ওপর পুরো ডিটেলস এমসিকিউ, মানে এমসিকিউ করেছি, বাট তার সাথেও ডিটেলস আলোচনার মধ্যে কোর্স কভার করা হচ্ছে। সেটা হিস্ট্রি সেকশন বা হিস্ট্রি প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তো বুদ্ধিজম অ্যান্ড জৈনিজমের ওপর টোটাল কোশ্চেন যদি তোমরা যাও কভার হয়ে যাক, তাহলে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজমের ভিডিও দুটো একটু ফলো করে নিও। আর বুদ্ধের জন্ম তো বললাম, সমস্ত ইম্পর্টেন্ট ইভেন্টই হয়েছে পূর্ণিমার দিন। বাট উনি যেদিন বাড়ি ছেড়েছিলেন, যেটা নিষ্ক্রমণ কি একটা নাম ছিল, টার্ম ছিল, যার সিম্বলাইজ ছিল হর্স, যেদিন উনি গৃহত্যাগ করেছিলেন। তো সেটাই শুধু একমাত্র ঘটনা যেটা কিন্তু এই পূর্ণিমার দিন হয়নি। বাকি সমস্ত ইম্পর্টেন্ট দিনই ছিল পূর্ণিমা। ওটা কি মহাপরিনিষ্ক্রমণ বা এরকম কি একটা নাম ছিল, বেশ বড় করে, একটু খেয়াল দেখে নিও। 5, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? তো সেটা ছিল শ্রীলঙ্কা। মূলত বলতে গেলে এই আমাদের অশোকের সময় থেকেই বৌদ্ধ ধর্ম ছড়াতে শুরু করে, কারণ উনি অ্যাম্বাসেডার পাঠাতে শুরু করেছিলেন। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সমস্ত দেশে নিজেদের অ্যাম্বাসেডার পাঠিয়েছিলেন। তো প্রথম গিয়েছিল শ্রীলঙ্কাতে। এবং এই যে যে যানটা, মানে বৌদ্ধ ধর্মে দুটো কনসেপ্ট আছে, হীনযান আর মহাযান। বাট উনি যেটা পাঠিয়েছিলেন সেটা ছিল হীনযান কনসেপ্ট, মানে অশোক কিন্তু হীনযানে বিশ্বাসী ছিলেন। শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখা কোন ধর্মে বিভক্ত? তো শ্বেতাম্বর আর দিগম্বর আমরা পাই জৈন ধর্মে। আর বুদ্ধ ধর্মে কি পেলাম? আমাদের হীনযান, মহাযান। আর আরও পরবর্তীকালে আরও একটা নতুন যান শুরু হলো, আর একটা পন্থা বলতে গেলে সেটা ছিল আমাদের বজ্রযান বা টিবেটিয়ান বুদ্ধিজম। তো এটা খেয়াল রেখো, শ্বেতাম্বর দিগম্বর জৈন ধর্মে, আর আমাদের বৌদ্ধ ধর্মে হচ্ছে হীনযান, মহাযান অ্যান্ড বজ্রযান। উত্তর পশ্চিম উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কত দূর অবধি বিস্তৃত ছিল? তো উত্তর পশ্চিম বলতে এই এরিয়া, ওপরটা উত্তর, এগিয়ে বাঁ দিকে পশ্চিম। তো এই এরিয়া অবধি কতটা ওনার এরিয়া বিস্তৃত ছিল? তো সেটা ছিল অপশন ডি, হিন্দুকুশ অবধি। নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? এবার এটা হচ্ছে একদম ঘোরানো একটা কোশ্চেন। বেসিক কোশ্চেন ছিল নন্দ বংশরা কোথায় রাজত্ব করতো বা নন্দরা কোথায় রাজত্ব করতো, তো সেটাকে ঘুরিয়ে ল্যাঙ্গুয়েজে এইভাবে ফেলেছে। তো সেটা কোথায় ছিল? মগধ। আমরা জানি নন্দরা আমাদের চন্দ্রগুপ্ত আসার আগে মগধে রাজত্ব করতো, এবং তার পরবর্তীকালে সেখানে দখল নেয় আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? তো হর্ষচরিত ছিল বাণভট্টের লেখা।
হর্ষচরিতের লেখা বাণভট্ট। আর অষ্টঘোষ তো বুদ্ধচরিত আমরা পেয়েছি আগে। সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কী নামেও ডাকা হয়েছে? তো অশোকের বিভিন্ন কয়েকটা নাম ছিল, তার মধ্যে ওনার শিলালিপিতে ওনাকে বলা হয়েছে প্রিয়দর্শী। এর সাথে আর একটা নাম আছে দেবানাম প্রিয়। দেবানাম প্রিয় এটা ছিল অশোক, আর কনিষ্ক হচ্ছে দেবপুত্র। তো ডিফারেন্সটা খেয়াল রাখো, দেবানাম প্রিয় প্রিয়দর্শী অশোক, আর দেবপুত্র ছিল কনিষ্ক। বঙ্গদেশে কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেছিলেন? ধর্মপাল, বিজয় সেন, বল্লাল সেন অ্যান্ড শশাঙ্ক। তো বাংলাদেশে আমাদের কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন বল্লাল সেন, এবং সেই সাথে ইনি বেশ একজন জ্ঞানী মানুষ, অ্যাস্ট্রোলজারও ছিলেন। দান সাগর এবং অদ্ভুত সাগর, দান সাগর এবং অদ্ভুত সাগর নামে দুটো বইও কিন্তু ইনি লিখেছিলেন। আর ধর্মপাল বলতে গেলে যে আমাদের বিক্রমশীল মহাবিহার ছিল, সেটা ফাউন্ডার ছিলেন ধর্মপাল। শশাঙ্ক একজন স্বাধীন ভারতের মানে স্বাধীন বাংলার প্রথম নৃপতি ছিলেন শশাঙ্ক, স্বাধীন বাংলার প্রথম নৃপতি। কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? তো সেটা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা। ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন? তো তিনি কে ছিলেন? তিনি আর কেউ না, কনিষ্ক। কারণ কনিষ্ক যে মেন এরিয়াটা ছিল, আমরা যদি এটাকে ভারতবর্ষ কনসিডার করি, এই হিউজ এরিয়াটাকে, তো কনিষ্ক যে সাম্রাজ্যটা ছিল সেটা ছিল ওপর দিকে, মানে আমাদের পাকিস্তান, আফগানিস্তান, পামির এইরকম পার্টে ছিল আমাদের কনিষ্কর এরিয়া। তো কনিষ্কর বলতে আমাদের রিসেন্ট স্টেট বলতে গেলে হয়তো এই ইউপি, হরিয়ানা, পাঞ্জাব, একদম এইখান থেকে হচ্ছে আমাদের কনিষ্কর এরিয়া শুরু, একদম ওপরের দিকে উনি বিলং করতেন। এই দিকে কোনো গল্পই ওনার ছিল না, মানে সাউথ বা ইভেন বিন্ধ যাই বলো। কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহন রচিত বইয়ের নাম কি? তো সেটা ছিল রাজতরঙ্গিনী। তো রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। রাজতরঙ্গিনী থেকে আমরা কোন রাজ্যের কথা পাই? কাশ্মীর। আর এটা তোমরা একটু চেক করে নিও, এটা রাজতরঙ্গিনী সম্ভবত 12th সেঞ্চুরিতে লেখা হয়েছিল, এটা একটু আমি শিওর না, বাট তোমরা একটু এটা চেক করে নিও, কারণ টাইম লাইনে অনেক সময় জিজ্ঞেস করে নেয় যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড করতে চায়। অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? তো অশোক কোন শতাব্দীতে বিলং করতেন? সেটা খ্রিস্টপূর্বাব্দ হতে পারে বা খ্রিস্টাব্দ হতে পারে। তো এক্ষেত্রে একটা সাল মনে রাখো, কলিঙ্গ জয় 261 বিসি। তো অবভিয়াসলি এটা হয়ে যাচ্ছে 3rd সেঞ্চুরি। তো অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী বা খ্রিস্টপূর্ব 3rd সেঞ্চুরি। নিচে কোনটি কনিষ্কের রাজধানী? তো এদের মধ্যে পেশোয়া বা পুরুষপুর ছিল আমাদের কনিষ্কের রাজধানী। নিচে কোন শাসক মহারাজা ধীরাজ উপাধিতে ভূষিত হয়েছিলেন? তো মহারাজা ধীরাজ টাইটেল ছিল সমুদ্রগুপ্তের। মেনলি গুপ্ত সম্রাটরাই এরকম টাইটেল নেওয়া শুরু করেছিল, মহারাজা ধীরাজ, মহারাজা আর অধিরাজ, এরকম টাইটেলগুলো। এর আগে চন্দ্রগুপ্ত, মানে এটা তো সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম এরকম টাইটেল নিয়েছিলেন গুপ্ত সাম্রাজ্যের মধ্যে। কাকে ভারতে নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়? তো সেটা হচ্ছে সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়। সমুদ্রগুপ্তের কীর্তি নিচে কোনটিতে বর্ণিত আছে? তো সমুদ্রগুপ্তের কীর্তি মেনশন করা আছে এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ ইনস্ক্রিপশন। বাকিগুলো যদি আমরা দেখে নিই, গিরনারে আমরা কাকে পাই? শক রাজা রুদ্রদমনকে পাই গিরনারে, হাতিগুম্পাতে পাই খারবেলকে, আর সারনাথে পাই আমরা অশোককে, আর এলাহাবাদ প্রশস্তি অবভিয়াসলি আমাদের সমুদ্রগুপ্ত। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? তো সেটা ছিল আমাদের গুপ্ত যুগ, নট মুঘল, নট কুষাণ, সেটা ছিল গুপ্ত যুগ। অ্যান্ড এটা গুপ্ত যুগে যে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের যে ডেভেলপমেন্ট হয়েছিল এই টাইম পিরিয়ডে, যে আর্ট অ্যান্ড আর্কিটেকচার, তো মেনলি সেই জন্য এটাকে বলা হয় আরও আমাদের স্বর্ণযুগ। গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? তো তিনি ছিলেন ভবভূতি। এটা কোশ্চেনটা খেয়াল রেখো, উত্তর রামচরিত, নট রামচরিত, উত্তর রামচরিত। সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? তো এলাহাবাদ প্রশস্তি রাইটার কে ছিলেন? তিনি ছিলেন হরিসেন, ওনার সভাকবি। শকাব্দের প্রবর্তন কে করেন? তিনি ছিলেন কনিষ্ক। অপশন সি 78 AD, অর্থাৎ 78 খ্রিস্টাব্দ থেকে যেটা শুরু হয়েছিল। হর্ষবর্ধন রাজত্বকালে সাময়িক বাংলার রাজা কে ছিলেন? তো হর্ষবর্ধনের সময়ে বাংলার রাজা ছিলেন বাংলার সেরা শশাঙ্ক। যতদিন শশাঙ্ক বেঁচে ছিলেন, হর্ষবর্ধনের কোনো রকম ডাল কিন্তু বাংলায় গলেনি। তো শশাঙ্ক যতদিন ছিলেন, হর্ষবর্ধন এদিকে ভুলেও তাকাননি, ওনার মৃত্যুর পরে উনি এগিয়েছিলেন। ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজ্যসভা অলঙ্কৃত করেছিলেন? তো ধন্বন্তরী বেসিক্যালি কার রাজসভায় ছিলেন? তো তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা যিনি ছিলেন বিক্রমাদিত্য, যার নবরত্নের সভা ছিল, তার নবরত্নের একজন রত্ন ছিল ধন্বন্তরী। তো এই কোশ্চেনও জিজ্ঞেস করে দেয়, কারোর নাম দিয়ে দিল ধন্বন্তরী, চড়ক বা কিছু নাম দিয়ে দিল, এবং জিজ্ঞেস করলো তিনি কোন যুগে বিলং করতেন।
কোন রাজার প্রধানমন্ত্রীর নাম ছিল কৌটিল্য? এবার অপশনগুলো খেয়াল রাখো, যদি একটু গুলিও না। অপশন হবে অ্যান্সার অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, নট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য হয়ে যাচ্ছে গুপ্ত যুগের, আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন আমাদের মৌর্য যুগের। আর চন্দ্রগুপ্ত মৌর্যকে একদম শিখিয়ে পড়িয়ে ওনাকে সেই সিংহাসনে যোগ্য বানিয়েছিলেন কিন্তু এই কৌটিল্যই। কোন কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? তো যিনি আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের, অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায় ছিলেন, তিনি ছিলেন মেগাস্থিনিস, গ্রিক অ্যাম্বাসেডর, নট দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য। আরবরা কত সালে সিন্ধু দেশ জয় করেছিলেন? তো রাজা দাহির ছিল সেই সময়, আর এটা জয় করেছিল 712 খ্রিস্টাব্দে। এটা প্রচুরবার আসা একটা কোশ্চেন। 29 সম্রাট অশোকের সাম্রাজ্যের নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? তো এইগুলোর মধ্যে অশোকের রাজ্যের আন্ডারে ছিল না কোনটা? সেটা ছিল অপশন এ মাদ্রাজ। তো মাদ্রাজ কিন্তু অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? তো রত্নাবলীর রাইটার ছিলেন অপশন বি হর্ষবর্ধন। সেই সাথে রত্নাবলী, নাগানন্দা অ্যান্ড প্রিয়দর্শিকা এই 3টে নাটক লিখেছিলেন হর্ষবর্ধন। আর হর্ষবর্ধনের জীবনচরিত লিখেছিলেন অন্য একজন, বাণভট্ট। বাট রত্নাবলী, প্রিয়দর্শিকা ও নাগানন্দা এই 3টে নাটক লিখেছিলেন হর্ষবর্ধন। চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং কার রাজত্বকালে ভারতে আসেন? তো মনে রাখার উপায়, হ ফর হিউয়েন-সাং অ্যান্ড হ ফর হর্ষবর্ধন। তাই আমাদের অ্যান্সার অপশন ডি হর্ষবর্ধন। কাদম্বরী কাব্যের রচয়িতা কে? কাদম্বরী কাব্যের রচয়িতা হচ্ছে বাণভট্ট বা বাণাভাট্টা। ভারতের কোন যুগে অনেকে ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ বা গ্রিসের পেরিক্লিসের যুগের সাথে তুলনা করেছিলেন? তো বেসিক্যালি বলতে গেলে সেই এটা গুপ্ত যুগের, মানে স্বর্ণ যুগের কনসেপ্ট। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের গুপ্ত যুগ। সুলতানি যুগ, মুঘল আর কখনোই না, সুলতানি তো অবভিয়াসলি না। তো অ্যান্সার আমাদের সেই গুপ্ত যুগ। কাদের রাজত্বকালে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল? তো এখানে এই অ্যান্সারটা হবে বেসিক্যালি কুষাণ। যদি বলা হয় তো স্বর্ণমুদ্রা সবচেয়ে বেশি ব্যবহার কোন যুগে বা ইস্যু করা হয়েছিল, সেটা হবে কিন্তু গুপ্ত যুগ। বাট এখানে স্বর্ণ আর তাম্র একসাথে আছে। এই কোশ্চেনগুলো একটু কনফিউশন লাগে, কারণ প্রথম যদি বলা হয় কোন বা কারা প্রথম আমাদের স্বর্ণমুদ্রা নিয়ে এসেছিল, সেটা হবে ইন্দো গ্রিক। প্রথম কোন ভারতীয় ডাইনেস্টি স্বর্ণমুদ্রা শুরু করেছিল, সেটা হবে আমাদের কুষাণরা প্রথম কিন্তু আমাদের স্বর্ণমুদ্রা ভারতে চালু করেছিল। আর ভারতের বাইরে থেকে যারা এনেছিল সেটা ছিল ইন্দো গ্রিক। মহাবীর ছিলেন প্রথম তীর্থঙ্কর, বিংশতিতম তীর্থঙ্কর, 23তম আর 24তম। তো মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। প্রথম ছিলেন ঋষভদেব, 23তম ছিলেন পার্শ্বনাথ, আর আমাদের মহাবীর ছিলেন 24তম। তো বুদ্ধিজম অ্যান্ড জৈনিজমের ওপর একটা কোশ্চেনও বাদ যাবে না, যদি তোমরা বুদ্ধিজম অ্যান্ড জৈনিজমের ওপর যে হিস্ট্রি প্লেলিস্টে যে ভিডিও দুটো আছে সেই দুটো একটু ভালো করে ফলো করে নাও। জাস্ট দুটো ভিডিও আছে, একটু লেন্থি, বাট টোটাল ডিসকাশন তোমরা কিন্তু ওই দুটো ভিডিও থেকে পেয়ে যাবে। ইন্ডিকা কে লিখেছিলেন? তো ইন্ডিকা গ্রন্থের লেখক ছিলেন মেগাস্থিনিস। ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত কোন সময় থেকে হয়? তো যেখান থেকে হয়েছিল গুপ্তচর বৃত্তি বা স্পাই সিস্টেম, সেটা ছিল মৌর্য যুগ। আমাদের যে অর্থশাস্ত্র ছিল, কৌটিল্যের অর্থশাস্ত্র, সেখানে একদম ডিটেলস বিবরণ কিন্তু এই গুপ্তচরদের নিয়ে দেওয়া ছিল। কারণ এরা এই গুপ্তচর বা স্পাই সিস্টেম হচ্ছে যে কোনো একটা রাজ্যের শক্তিশালী হওয়ার অন্যতম একটা বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে এই স্পাই সিস্টেম। ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম আমরা বিবেচিত হয় বা কার নাম আমরা পাই? তো ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে আমরা পাই চন্দ্রগুপ্ত মৌর্য। তো নাম বারবার খেয়াল রাখতে বলবো, চন্দ্রগুপ্ত মৌর্য, নট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি গুপ্ত যুগের। মেগাস্থেনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকে এটা আলেকজান্ডার অ্যান্ড সেলুকাসের মধ্যে গুলিয়ে যায়। তো এখানে অ্যান্সার হচ্ছে সেলুকাস দ্য নিকেটর, যিনি ছিলেন আলেকজান্ডারের পরের সময়ের। কনিষ্কের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? এটা একটু রিপিট হয়ে গেছে, অ্যান্সার ডি পেশোয়ার। সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল, বা বলতে গেলে সম্রাট অশোক কোন ল্যাঙ্গুয়েজে তার ইনস্ক্রিপশনগুলো লিখতেন, সেটা ছিল অপশন ডি ব্রাহ্মীতে। যে হুনেরা গুপ্ত সাম্রাজ্যে আক্রমণ করেছিল তারা মেনলি কোথা থেকে এসেছিল? তো সেটা ছিল পশ্চিম এশিয়া, অপশন বি। আর যদি বলে কোন হুনদের কোন গ্রুপটা, সেটা হবে হোয়াইট হুন। কুমারগুপ্তের সময় প্রথম অ্যাটাক শুরু হয়েছিল এবং যিনি সবথেকে বেশি অ্যাটাক প্রতিহত করেছিলেন তিনি ছিলেন আমাদের স্কন্দগুপ্ত। তো কুমারগুপ্তের সময় প্রথম অ্যাটাক হয়েছিল, আর স্কন্দগুপ্ত কিন্তু বলতে গেলে হুনদের হাত থেকে প্রতিহত করেছিলেন। তো কোশ্চেনের যে কি জানতে চাইছে সেই দেখে কিন্তু অ্যান্সারটা হবে, কারণ অপশানে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে অপশানে দুজনের নামই থাকবে, কুমারগুপ্ত থাকবে, অন্যদিকে স্কন্দগুপ্ত থাকবে। 43 চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী নিচে কোন শাসককে পরাজিত করেছিলেন? তো চালুক্যরাজ পুলকেশী যাকে পরাজিত করেছিলেন তিনি ছিলেন হর্ষবর্ধন।
অ্যান্ড আমাদের লাস্ট কোশ্চেন আর আগের কোশ্চেন, পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? তিনি বিষ্ণু শর্মা, অপশন ডি। অ্যান্ড এখন এলাম লাস্ট কোশ্চেন, বিশ্বের 100 সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত, তো কোনটি? তো টপ 100 বইয়ের মধ্যে কালিদাসের বই হচ্ছে শকুন্তলা। তো খেয়াল রেখো, টপ 100 বলেছে, সেই জন্য হচ্ছে শকুন্তলা, টপ 100, সেই জন্য হচ্ছে শকুন্তলা। তো এই ছিল 45 কোশ্চেন। কেমন লাগে অবভিয়াসলি সেটা তোমরা যেন কমেন্টে একবার জানিও, কারণ এটা হচ্ছে এই সিরিজের প্রথম ভিডিও। এরপর আস্তে আস্তে লেভেল আপ করবো, বিভিন্ন ভ্যারাইটির কোশ্চেন নিয়ে আসবো, ঠিক যেমন তোমাদের ডিমান্ড করে এসআই আর আমাদের আবগারি পুলিশ মেন্স, দুটোই বেশ স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন হবে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। কমেন্ট, লাইক, শেয়ার করো। যদি কেউ এইখান থেকে প্রথম দেখো, নতুন ভিউয়ার হও আমার ভিডিও, তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তোমার বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করতে, কারণ যত সাবস্ক্রাইবার বাড়বে আমার নিজেরও ভালো লাগবে, কন্টেন্টটাও আরও ইমপ্রুভ করবে। তো এতটা দেখার জন্য অনেক ধন্যবাদ। পারলে একবার রিভাইজ করে না ভিডিওটা। তো আজকে এইটুকুই, চলো টাটা।